এই মুহূর্তে বোর্ডে যে প্রশ্নগুলি দেখছেন এই প্রশ্নগুলি আমি আগের বছরকার আমাদের একাডেমির ছাত্র একজনের মুখ থেকে শুনেছি। এরকম প্রচুর প্রচুর প্রশ্ন আমি সংগ্রহ করে রেখেছি যে যখন সময় আসবে তখন আপনাদের সামনে সেই প্রশ্নগুলো নিয়ে আসবো তার জন্য। এগুলো কিন্তু আমার তৈরি করা কোনো মন করা প্রশ্ন নয়। আগের বছর নন্দী একাডেমির যে সকল ছাত্রছাত্রীরা ইন্টারভিউ বোর্ডে গিয়েছিলেন তাদের যে সকল প্রশ্নগুলি করা হয়েছিল সেই সকল প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি একজন ক্যান্ডিডেটকে যেটা জিজ্ঞাসা করা হয়েছিল। সেই ক্যান্ডিডেটের মূল বিষয় ছিল ইতিহাস এবং তার হবি ছিল কম্পিউটার। তো যদি এই নির্দিষ্ট ভিডিওটি আপনারা দেখেন তাহলে আমি বুঝবো যে আপনাদের কাজে লাগছে এই ভিডিওগুলো, এবং আমাদের আগের বছরে যত ছাত্রছাত্রী ছিল তাদের মুখ থেকে আমি যা কিছু প্রশ্নগুলোকে সংগ্রহ করেছি সেগুলো 1 2 3 4 করে পরপর আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনাদের কোনো কাজে লাগে। তো এই উদ্দেশ্য নিয়ে তো যাই হোক, প্রথমে আমার সেই যে ছাত্র তিনি যখন ইন্টারভিউ বোর্ডের বাইরে অপেক্ষা করছিলেন তাকে ভিতরে প্রবেশ করতে বলা হলো। তিনি দরজা খুলে সেখান থেকে দাঁড়িয়ে ধন্যবাদ দিয়ে দরজা বন্ধ করে এসে টেবিলের পাশে এসে দাঁড়ালেন। তারপর সেখানে স্যার ম্যাডাম সকলকে নমস্কার জানালেন, তারা তাকে বসতে বললেন এবং তিনি বসে পড়লেন। এগুলো আমার কথা নয়, তার মুখ থেকে আমি শুনেছি, সব ভয়েস রেকর্ডিং করা আছে, এখন একটা করে শুনছি আর ভিডিও বানাচ্ছি। তো তারপরে তাকে নিজের সম্বন্ধে কিছু বলতে বলা হলো। তো তিনি নিজের সম্বন্ধে কোথায় বাড়ি, কি নাম ইত্যাদি বিষয়বস্তুগুলো বললেন এবং সেখানে ইতিহাস, যে তার অনার্সে ইতিহাস ছিল বা প্রিয় বিষয় ইতিহাস এবং তার হবি হচ্ছে কম্পিউটার ব্যবহার করা, এই দুটো কথা তিনি সেখানে বলেছিলেন। বেশ, বলার পরেই প্রথম প্রশ্ন তাকে করা হয়েছিল যে ইতিহাস কেন পড়বেন বা আমরা ইতিহাস পড়ি কেন। তো এবারে আপনি যদি ইতিহাসের ছাত্র হন জাস্ট এই মুহূর্তে ভেবে নিন তার একটা উত্তর কি হতে পারে। উত্তর হচ্ছে এটাই যে আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করব এবং ভবিষ্যতে যে চলার পথ, সেই ভবিষ্যতে চলার পথে যে কোনো সিদ্ধান্ত নিতে অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবো। জাস্ট এই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু ইতিহাস পড়ি। এবারে সেই ছাত্র আমার কি উত্তর দিয়েছিল সেটা এখানে আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি এর উত্তরটা কি দেবেন। তাহলে উত্তরটা এই কথা বলা যেতে পারে যে ইতিহাস থেকে আমরা অতীতের কথা জানি, সেই অতীতের সঠিক সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে বর্তমানে তার কি প্রভাব পড়েছিল সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা সেই অতীতের অভিজ্ঞতাগুলিকে আমাদের বর্তমান জীবনে কাজে লাগিয়ে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। তো আমার মনে হয় সেই জন্যই আমাদের ইতিহাস পড়া দরকার। অর্থাৎ কোনো নির্দিষ্ট অতীতে কোনো একটি বিষয় ঘটেছিল, সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি মানুষ কি পদক্ষেপ নিয়েছিলেন, তার ফলাফল কি হয়েছিল সেটা আমাদের চোখের সামনে রয়েছে। তবে সেখান থেকে আমরা অভিজ্ঞতা নেব এবং আমাদের বর্তমানে আমরা যে পদক্ষেপগুলিকে গ্রহণ করব সেখানে আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে ইতিহাস সাহায্য করবে। জাস্ট আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর আমরা এই নির্দিষ্ট বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। এর উত্তর এর থেকে আরো অনেক 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 ভালো হতে পারে, কিন্তু সেগুলো যদি খাতায় লিখে মুখস্থ করে বলতে হয় তার থেকে আপনি এই অনুমান থেকে উত্তরটিকে দিয়ে দিন, আশা করি খুব একটা খারাপ কিছু হবে না। বেশ, এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে অষ্টম শ্রেণীর ইতিহাস বই, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে ইতিহাস বই দিচ্ছে তার নাম কি জানেন? তো আমার সেই ক্যান্ডিডেট যেহেতু প্রাইভেট টিউশন পড়াতেন তিনি বলে দিয়েছেন যে হ্যাঁ, অতীত ও ঐতিহ্য। যারা জানেন ভালো, যারা জানেন না তারা জেনে রাখুন যে অষ্টম শ্রেণীর যে ইতিহাস বই তার নাম হচ্ছে অতীত ও ঐতিহ্য। বেশ, এরপর তাকে প্রশ্ন করা হয়েছিল রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে। যারা ইতিহাসের ছাত্রছাত্রী তাদের পক্ষে কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, যদি আমি ইতিহাসের ছাত্র নই তবুও এই প্রশ্নটা আমি তখন ভেবেছিলাম যে হ্যাঁ আমি তো এটা পারতাম। তো এর উত্তর হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছেন কলহন। তাহলে যারা ইতিহাসের ছাত্রছাত্রী আশা করি এটা পারবেন, এবং কলহন তিনি হচ্ছেন কাশ্মীরের একজন কবি। বেশ, এরপর রয়েছে যেহেতু তিনি বলেছিলেন যে আমার প্রিয় বিষয় হচ্ছে কম্পিউটার, কাজেই তাকে প্রশ্ন করা হয়েছিল র্যাম এবং রমের সম্পূর্ণ নাম কি। তো আমার খুব ভালো লেগেছিল যে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরটি আমারও জানা আছে। যদি বলতো র্যাম ও রমের মধ্যে পার্থক্য কি, হয়তো আমি জানতাম না, এখন জানি যেহেতু গুগল ঘেটে দেখে নিয়েছি, তখন জানতাম না। কিন্তু র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, এটুকু কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। র্যাম আপনারা ফোন কেনার সময় দেখে নেন ক জিবি র্যাম আছে, 8 জিবি র্যাম মানে ফোনটা খুব স্পিড হবে, আর 16 জিবি র্যাম মানে ফোন আরো বেশি স্পিড হবে। তো র্যামটা আপনারা জানেন। আর রম মানে হচ্ছে এক কথায় যে মেমোরি কার্ড, যে আমার 8 জিবি মেমোরি কার্ড মানে 8 জিবি ছবি ধরবে, 8 জিবি গান ধরবে। 16 জিবি মেমোরি কার্ড মানে 16 জিবি গান ধরবে, 16 জিবি ছবি ধরবে, এই যে ব্যাপারটা। তো এই বিষয়টা কিন্তু রমের মধ্যে থাকে, ঠিক আছে। তো র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। তো সম্পূর্ণ অর্থ আশা করি আপনারা পারলেন। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল হবি থেকে যে বিদ্যালয়ে কম্পিউটারের প্রয়োজনীয়তা কি আছে।
দেখুন আমি একটু আলোচনা করে নিই যে বিদ্যালয়ে কম্পিউটার কি কাজে লাগে। এবার দেখুন এই যে পরিস্থিতি নির্ভর প্রশ্নগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র ইতিহাসের ছাত্র হবে তবেই ধরা হবে এমনটা না, আপনাকেও ধরা হতে পারে। তাহলে বিদ্যালয়ে কম্পিউটারের প্রয়োজনীয়তা কি? আপনি সবার আগে ভাবুন যে কোন কোন বিষয়বস্তুগুলো বলতে হবে। আমরা এই নির্দিষ্ট প্রশ্নের দুটো অ্যাঙ্গেল থেকে উত্তর দেব। এক হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয়তা, এক হচ্ছে ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয়তা। জাস্ট এই দুটো প্রয়োজনীয়তার কথা বলুন। যে বর্তমানে বিদ্যালয়টা বাংলা শিক্ষা পোর্টাল দ্বারা পরিচালিত হয়, তাই বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত কাজ করতে গেলে কিন্তু অবশ্যই কম্পিউটার লাগবেই। তাই সেখানে বিদ্যালয়ে অবশ্যই কম্পিউটার থাকা দরকার এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু সেই কম্পিউটারের ব্যবহার সম্বন্ধে অবগত হওয়া দরকার। শিক্ষক শিক্ষিকাদের বিষয় মিটে গেল। এবং ছাত্রছাত্রীদের বর্তমান যুগে যে কম্পিউটার ব্যবহার ছাড়া বর্তমান সমাজকে যেহেতু ভাবাই যায় না, এবং শিশুরা যেহেতু বিদ্যালয়ে তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্য নিয়ে আসছে, কাজে সেখানে কিন্তু একটি শিশুকে এখন থেকেই কম্পিউটারের প্রয়োজনীয়তা এবং তার ব্যবহার সম্বন্ধে অবগত করতে হবে। তাই বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রেও অবশ্যই একটি কম্পিউটার প্রয়োজন হবে, যার মধ্যে দিয়ে শিশুরা কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক ধারণাটুকু অর্জন করতে পারে। এছাড়াও আরো নির্দিষ্ট একটি অ্যাঙ্গেল রয়েছে, যেমন কম্পিউটার হচ্ছে দেখুন একটি কিন্তু টিএলএম, তাই না? এটি হচ্ছে কিন্তু অডিও ভিজুয়াল টিএলএম। কাজেই শিশুদেরকে অন্যান্য, আমি যদি কম্পিউটার নাও পড়াই তবুও অন্যান্য বিষয় পাঠদান করতে গেলেও সেখানে কিন্তু টিএলএম হিসেবে আমি কম্পিউটারকে ব্যবহার করতে পারি। তাহলে এই যে আলোচনাগুলো হলো, সবার আগে আপনি একটা সিচুয়েশন বেস কোশ্চেনকে নিজের মধ্যে এইরকম কিছু যুক্তি দিয়ে খাড়া করে নেবেন, তারপর সেটাকে ভালো করে বলার চেষ্টা করবেন। তাহলে বিদ্যালয়ে কম্পিউটারের প্রয়োজনীয়তা কি রয়েছে? বিদ্যালয়ে যেহেতু অধিকাংশ কাজ বর্তমানে বাংলা শিক্ষা পোর্টাল দ্বারা পরিচালিত হচ্ছে এবং সেই বাংলা শিক্ষা পোর্টাল কিন্তু কম্পিউটার ছাড়া পরিচালনা করা অসম্ভব, তাই প্রত্যেক বিদ্যালয়ে একটি করে কম্পিউটার কমপক্ষে থাকবেই, যাতে শিক্ষক শিক্ষিকারা বাংলা শিক্ষা পোর্টালের যাবতীয় কাজগুলো করতে পারেন। এছাড়াও বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া বর্তমান যুগ অচল, তাই শিশুদেরকেও কিন্তু এখন থেকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাই তাদেরকে হাতে কলমে শেখাতে গেলে বিদ্যালয়ে অবশ্যই কম্পিউটার থাকা দরকার। এছাড়াও কম্পিউটার নিজে একটি টিএলএম, তাই একজন শিক্ষক বা শিক্ষিকা যদি বিদ্যালয়ে একটি কম্পিউটার পান তাহলে তাকে কাজে লাগিয়ে অন্যান্য বিষয়বস্তুগুলোর অনুসারী পাঠ হিসেবেও কিন্তু সেই কম্পিউটারকে ব্যবহার করতে পারবেন। তাই আমার মনে হয় বর্তমান সময়ে বিদ্যালয়ে কম্পিউটার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আশা করি এই প্রশ্নের উত্তর মুখস্থ করে বলার প্রয়োজন নেই, আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি কোথাও আটকাবেন না, কোনো সমস্যা হবে না। বেশ, এরপর তাকে ডেমো দিতে বলা হয় এবং তাকে নিজের ইচ্ছে মতো ডেমো দিতে বলা হয়েছিল। তো তিনি কি করেছেন, তিনি দিনরাত্রি এই ডেমোটা দিয়েছিলেন এবং দিনরাত্রি ডেমো দিয়ে কিন্তু অলরেডি তিনি চাকরি করছেন। এবার তিনি কে, তার নাম কি, কোন স্কুলে চাকরি করছেন, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো না, কারণ তার পারমিশন না নিয়ে তুলে ধরা যায় না। এবং বর্তমানে তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই, যারা চাকরি পান তারা আর খুব একটা যোগাযোগ রাখেন না। তো দিনরাত্রির যে ডেমো, সেই ডেমো তিনি দিয়েছিলেন। আমরাই আমার দেখবেন পেইড ব্যাচ, সেখানেও ডেমো দেওয়া আছে, আবার আমার যে ইউটিউব চ্যানেল আপনাদের জন্য, সেখানেও কিন্তু দিনরাত্রির ডেমো দেওয়া আছে। তা সেখানে দিনরাত্রির যে ডেমো দেওয়া আছে আমার চ্যানেলে, সেই ডেমোটাই কিন্তু উনি ওখানে অ্যাপ্লাই করেছিলেন এবং চাকরি পেয়ে গেছেন। বেশিরভাগ ডেমো দেওয়ার পর তাকে বলা হয়েছিল যে পৃথিবী কতক্ষণে একবার সম্পূর্ণ আবর্তন করে, জাস্ট ডেমো থেকে এই একটা কাউন্টার কোশ্চেন করা হয়েছিল। তো পৃথিবী কতক্ষণে একবার সম্পূর্ণ আবর্তন করে, এটা কিন্তু ভূগোলের কোশ্চেন, কিন্তু তিনি ইতিহাসের ছাত্র, তারপরেও তাকে ভূগোল থেকে কোশ্চেন করা হয়েছিল, যেহেতু তিনি দিনরাত্রি টপিকে ডেমো দিয়েছিলেন তার জন্য। বেশিবারে পৃথিবী কতক্ষণে একবার সম্পূর্ণ আবর্তন করে, আমরা সাধারণত জানি 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা না, এর উত্তরটি হবে 23 ঘন্টা 56 মিনিটে একবার সম্পূর্ণ আবর্তন করে। এবারে 23 ঘন্টা 56 মিনিট, সেটিও কিন্তু সম্পূর্ণ উত্তর নয়। সঠিক উত্তর যদি বলতে হয় তাহলে বলতে হবে 23 ঘন্টা 56 মিনিট এবং 4 সেকেন্ড, এবং 4 সেকেন্ডের পরে কিন্তু একটি প্রায় শব্দ লাগাতে হবে, কারণ এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের মধ্যে হয়তো ভুল নেই, তবুও এটা একেবারে পারফেক্ট না। আপনি মনে রাখার জন্য 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বলে দিলেই হবে, সঙ্গে একটা প্রায় লাগিয়ে দিবেন। তো মোটামুটি এই ছিল তাকে ইন্টারভিউ বোর্ডে যে সকল প্রশ্নগুলি করা হয়েছিল সেগুলির একটি নমুনা। আপনি অবশ্যই দেখুন যে এগুলির মধ্যে কতগুলো প্রশ্ন আপনার জানা ছিল, কতগুলো প্রশ্নের উত্তর আপনি হাসি মুখে দিতে পারতেন এবং দিনরাত ডেমোটা আপনি পারতেন কিনা। তো মোটামুটি এটুকুই। বেশ, তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রাইমারির ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে দেখবেন। কথা দিচ্ছি আপনি কবে ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে যাবেন আপনি নিজেই জানতে পারবেন না।
তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।